ওকে, তাহলে আমি শুরু করছি এখন। সবার কি অবস্থা? চ্যাটে লিখতে পারেন, ভালো অথবা খারাপ। ওকে, সবাই হয়তোবা খুব টায়ার্ড, সো আমরা শুরু করতে পারি দেন। গ্রেট। ওকে, বেশ ভালোই, সবাই দেখি ভালোই আছে। আচ্ছা, তাহলে আমি যেটা গ্রুপে পোস্ট করেছিলাম যে আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। বলা যায় যে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এর একটা ভেরি কোর বলা যায় না, বেসিক একটা টপিক, বাট যেটার উপর সবকিছু ডিপেন্ড করে। কারণ গত ক্লাসে আমরা একটু দেখেছি যে পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ, এগুলো দেন হিস্টোগ্রাম চেনা, কোনটা হচ্ছে রাইট স্কিউড কোনটা লেফট স্কিউড। সো আজকে আমরা জানবো যে এগুলো আসলে কেন চিনতে হবে। সো ফার্স্ট যেই টপিকটা আসবে আমার এখানে, সেটা হচ্ছে, আজকে আমার কোনো স্লাইড নাই, সো মোটামুটি এখানে হয়তোবা টাইপ করব আমি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে তখন জানাবেন। সো আজকের টপিক হবে হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন। সরি, আমি চিন্তা করেছিলাম যে আমি আজকে আইপ্যাডটা কানেক্ট করে হয়তো বা লিখে করব, কিন্তু সময় করে উঠতে পারি নাই এবং কোনো কিছুর চার্জ আগে থেকে দেয়া নেই, সো হয়ে ওঠা সম্ভব হয় নাই। সো হ্যাঁ, আগেই বলে নিই আর একটা ব্যাপার যে আমি স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, সো আমি আমার পার্সপেক্টিভ থেকে যতটুকু পারবো বোঝানোর, বাট আপনারা অবশ্যই কোয়েশ্চেন করবেন, আমি ট্রাই করব যতটুকু পারি বলার। সো লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে যে, মানে এটা বলা যায় যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এর একটা সবচেয়ে ইউজফুল টুলস, যেটা মনে করেন যে আমরা গত ক্লাসে পড়েছি কোয়ান্টিটেটিভ রেসপন্স জানার জন্য। মানে লিনিয়ার রিগ্রেশন দিয়ে আপনি একটা মানে কোয়ান্টিটেটিভ একটা ভ্যালুর প্রেডিকশন অথবা রেসপন্স জানতে পারবেন। এটা কি হতে পারে যে আমাদের কয়েকটা বিষয়ে হয়তো বা হেল্প করবে। ফার্স্ট, এটা হেল্প করবে যে আমাদের মনে করেন যে এক্স এবং ওয়াই দুটো ভ্যালু আছে, এক্স অ্যান্ড এক্স মেবি ওকে, আমি পরে বলি। এক্স এবং ওয়াই দুটো ভ্যালু আছে, সো লিনিয়ার রিগ্রেশন হেল্প করবে হচ্ছে এই দুইটা ভ্যালুর মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা এটা বোঝানোর জন্য। ফার্স্ট, is there any relationship between x and y? দেন সেকেন্ড, এটা আপনাকে হেল্প করবে বুঝতে যে যদি এদের রিলেশনশিপটা থাকে, if there is any relationship, then এটা কি টাইপের, I mean how strong or how weak the relationship is. দেন আমাদেরকে আরো এটা হেল্প করবে বুঝতে যে এখানে কিছু ধরনের স্ট্রং এন্ড উইক এটা রিলেশনশিপে মানে কি রকম? আচ্ছা ঠিক আছে, এটা আমি আরেকটু পরে বলছি, কারণ এটা আমাদের পি ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো সো আমি আরেকটু পরে এসে যখন আমাদের কোডটা আসবে, কারণ পি ভ্যালুর একটা মান আসবে, দেন ওটা বলতে সুবিধা হবে। হাউ স্ট্রং এবং উইক, আচ্ছা এটার একটা ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ড করতেছে যে আপনি কি ধরনের হাইপোথেসিস নিচ্ছেন। এইচ নট কে আমরা ধরি হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ between x and y, এবং H1 হচ্ছে there exists relationship. তো এখন আমরা যেটা করি, যখন কোনো একটা ডেটা পাই, তাদের তাদের এক্স অথবা ওয়াই অথবা যে কোনো কলাম, যেটা আমাদের ইচ্ছা আমরা কি ওখান থেকে আউটকাম দেখতে চাই, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ধরনের হাইপোথেসিস ফিক্সড করে দিই।
দেন ওইটার উপর ডিপেন্ড করে আমরা এই যে লিনিয়ার রিগ্রেশনটা অ্যাপ্লাই করে দেখি যে তাদের মধ্যে আসলে রিলেশনশিপ আছে কিনা, যদি থাকে দেন কতটা স্ট্রং সেটা আমরা বুঝতে পারবো পি ভ্যালু দিয়ে। সেটা আমরা বলবো যে পি ভ্যালু যখন গ্রেটার দেন 0.05, এটার উপর ডিপেন্ড করে আমাদের একটা এই রিলেশনশিপের সংজ্ঞা দাঁড় করানো যাবে, অথবা পি ভ্যালুর মান যখন গ্রেটার দেন 0.05, সেটা আরো একটা এক্সপ্লেনেশন দেওয়া যাবে, সেটা আমি আরেকটু পরে বলি কারণ ওইটা হচ্ছে কোডের মধ্যে আসবে। সো এই কয়টা জিনিস আমাদের রিলেশনশিপের ব্যাপারে হেল্প করবে। দেন আমরা থার্ড কি বুঝতে পারবো যে আমরা শুধুমাত্র রিলেশনশিপটা দেখলেই হবে না, আমাদের তো বুঝতে হবে যে আমাদের এস্টিমেটটা কারেক্ট আসছে কিনা। আমাদের যে ডেটা পাচ্ছি সবসময় ডেটাগুলো এরকম হবে না যে আপনাদের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করাই আছে। অনেক কিছু গত ক্লাসে বলেছিলাম যে কিছু ডেটা পয়েন্ট থাকবে আউটলায়ার, কিছু ডেটা পয়েন্ট হয়তো বা আপনি কম্প্রিহেন্ড করতে পারছেন না, সেক্ষেত্রে কি দরকার, ডেটা ফিটিং দরকার। সো ফার্স্টে আপনি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করে দেখলেন, ভ্যালুগুলো দেখলেন কেমন আসছে, রিলেশনশিপটা কেমন বুঝলেন, দেন হয়তো বা আপনি জানতে চাইবেন যে এরা কতটুকু অ্যাকুরেটলি এটা মানে এস্টিমেট করছে। So how accurately this accurate this estimation. So আমরা এটাও জানতে পারবো লিনিয়ার রিগ্রেশনের থেকে। দেন নেক্সট যেটা আমরা বলি, আমরা খুব খুব হাইপার এই ব্যাপার নিয়ে যে আমাদের কাছে একটা ভ্যালু আছে, দেন আমরা এই ভ্যালুটার বা এই ডেটাটার অ্যানালাইসিস করলে দেন এই ডেটা থেকে আমরা একটা মডেল তৈরি করব, এবং মডেল তৈরি করে একই রকম যেসব ডেটা আসবে সেগুলোর প্রেডিক্ট করব। সো এই লিনিয়ার রিগ্রেশনের যেটা এক্সটেন্ডেড যেটা হবে যে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারবো, দ্যাট মিনস হাউ অ্যাকুরেটলি we can predict. Alright. ওকে, আমরা আপাতত সব লিনিয়ারই বলছি, নন লিনিয়ার এখন এক্সপ্লেন করব না কারণ এটা হয়তো বা আপনাদের কাজে এখন আসবে না, সো আমরা এটা পরে এক্সপ্লেন করব। সো আরেকবার বলি, এখন আপনারা এক্স এবং ওয়াই এর একটা কিছু ভ্যালু চিন্তা করতে পারবেন, কোনো এক্সপ্লেনেশন বা কোনো ভ্যালু বলতে যে এক্স বলতে কি বোঝানো হতে পারে বা ওয়াই বলতে কি বোঝানো হতে পারে? কোনো রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের মাথায় আসছে? ওকে, সামওয়ান। ইনকাম আর এক্সপেন্ডিচার। ওকে, ইনকামের উপর ডিপেন্ড করে এক্সপেন্ডিচার। কোনো আরো ইন্টারেস্টিং? হাইট ওয়েট। ওকে, দেন সবচেয়ে কমন একটা জিনিস যেটা আমরা সবসময় চিন্তা করি, মানে সবসময় আমরা দেখতে থাকি টিভিতে, এরকম কিছু আছে আপনাদের মাথায় এখন? আপু ওয়েদার। হ্যাঁ, ওয়েদার প্রেডিকশন, ঠিক আছে। আর তারপরে রেজাল্ট বা কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে। কোন সাবজেক্টে কত মার্ক, হ্যাঁ এটা আসলে অনেকগুলো ভেরিয়েবল চলে আসবে, তখন আমরা 2 ডাইমেনশনালি প্রকাশ করতে পারবো না। আর কিছু? আচ্ছা ঠিক আছে, আপনারা কি একটা নিউজ পড়েছেন রিসেন্টলি স্টক মার্কেটের? পড়েছেন? ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা অন্য কিছু তাহলে এক্স এন্ড ওয়াই ধরি, যেটা আপনারা বললেন। স্টক মার্কেটের ব্যাপারে। হ্যাঁ বলেন, কি বললেন? সরি। গেম স্টপের স্টক মার্কেটের ব্যাপারে রিসেন্টলি নিউজ হয়েছে। গ্রেট, কাইন্ড অফ মার্কেট ম্যানিপুলেশন অথবা প্রাইস ম্যানিপুলেশন। গ্রেট, আমরা ধরি যে এক্স মনে করেন যে একটা, কি বলা যেতে পারে এটাকে, ওকে আমরা ধরতে পারি যে অ্যাডভার্টাইজমেন্টের উপর আউটকাম সেলস। ওকে, মনে করেন যে আপনাদের এক্স হচ্ছে একটা ভেরিয়েবল যেখানে
different types of TV ad and y হচ্ছে আপনার sales of what? Anything পপুলার কিছু আছে আমার মাথায় আসছে না এখনো। এমন কিছু দেখেছেন এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যেটার সেলের জন্য? ওকে টি বা কফি শীতকালের জন্য। ওকে অলরাইট কফি ঠিক আছে। দেন আমরা কি কি দেখতে চাই যে যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সো অ্যাডভার্টাইজমেন্টের উপর মানে ডিফারেন্ট টাইপের টিভি অ্যাডভার্টাইজমেন্ট আছে একটা টিভিতে কফি নিয়ে। সো আমরা দেখতে চাই যে যে এই অ্যাডভার্টাইজমেন্টের উপরে ডিপেন্ড করে সেলসটা মানে আউটকামটা কিরকম হচ্ছে। দ্যাট মিনস ওয়াই হচ্ছে এখানে আউটকাম। সো আমরা এখানে কি দেখতে চাই যে এদের রিলেশনশিপটা কেমন। লিনিয়ার রিগ্রেশনে আমরা হচ্ছে যে কোডটা করব তখন আমরা লিনিয়ার রিগ্রেশনে হচ্ছে LM দিয়ে দেন আমরা দেখতে চাইবো যে y এবং x এর মধ্যে রিলেশনশিপটা কেমন। মানে আউটকাম টিভি অ্যাডভার্টাইজমেন্ট উপর ডিপেন্ড করে সেলস এর কম বেশি কিছু হচ্ছে কিনা, মানে এরকম যে অ্যাডভার্টাইজমেন্ট বেশি হলে সেল বেশি হবে অথবা কম হলে সেল কম হবে বা এই ধরনের রিলেশনশিপ গুলো দেখতে চাই। সো এইটা হচ্ছে একটা রিলেশনশিপ এক্সপ্লেন করা। এখন আমরা যেটা জানবো যে আমাদের একটু কিছু ইকুয়েশন এখানে জেনে রাখা খুব দরকার, কারণ আমরা যখন এই পর্যন্ত আমাদের কোনো ইকুয়েশন জাস্ট এতটুকু LM হলেই চলে যাবে, বাট এটা কতটুকু অ্যাকুরেট হচ্ছে এস্টিমেশনটা অথবা এই রেজাল্টটা কিভাবে নেক্সট কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট এবং কফি এগুলোর প্রেডিক্ট করতে পারবে সেটার জন্য আমাদেরকে আরো কিছু জিনিসপত্র জানতে হবে। তো সেটা কিরকম যে আমাদের যেটা আমরা বললাম যে x তাহলে হচ্ছে আমাদের প্রেডিক্টর, রাইট? প্রেডিক্টর ভেরিয়েবল। এই সিনারিওতে x হচ্ছে প্রেডিক্টর ভেরিয়েবল এন্ড y হচ্ছে y কি বলেন দেখি? ডিপেন্ডেবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। x এর ফাংশন। অবজারভেশন আপু হ্যাঁ হতে পারে, কিন্তু অবজারভেশনটা বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে হয়। তো আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি বলি তাহলে ওই কনফিউশনটা অ্যাভয়েড করতে পারবো, কারণ y হচ্ছে x এর উপর ডিপেন্ড করছে। বাট আপনিও সঠিক আছেন, কিন্তু সেটা কোয়ালিটেটিভ ডেটার জন্য বেশি প্রযোজ্য অবজারভেশন। আর এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ, তো সো আমরা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো। সো এখন আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাই যে এই লিনিয়ার যে আমি যে এখানে লিখলাম এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করতে পারি। সো এখানে হচ্ছে ইকুয়েশনটা এরকম যে এটাকে হচ্ছে আমি এখানে জানি না কিভাবে বেটা নট লিখবো, সো আমি বেটা নটের জায়গায় বি নট লিখছি। এটা ভেবে নেবেন যে আমি বেটাই লিখতেছি এখানে। b1 x আর এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন, বাট এখানে আরো একটা অ্যাপ্রক্সিমেট লাইক ইকুয়াল সাইনের মতো দুইটা থাকবে। আমার কিবোর্ডে এখন আমি খুঁজে পাচ্ছি না, সো একটা দিলাম। সো এটা দুইটা চিহ্ন থাকে, জাস্ট মনে রাখবেন। ওকে, সো ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমাদের y ইকুয়াল b নট প্লাস বেটা নট প্লাস বেটা 1 x। সো এখানে হচ্ছে কি বলা যেতে পারে যে অলরাইট, কারো আইডিয়া আছে এখানে বেটা নট দ্বারা কি বোঝানো হচ্ছে এবং বেটা 1 দ্বারা কি বোঝানো হচ্ছে? কেউ আগে পড়েছেন? ওকে, আপু এটা তো অনেকটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতন। আপু এটা কি y অ্যাক্সিস এর কোঅর্ডিনেট? ওকে, গুড অ্যান্সার। আর কেউ? বিটা নটটা হচ্ছে এখানে y এর যে অংশটা
যে অংশটা কাটা হয় y এক্সিস থেকে সেটা, আর b1টা হচ্ছে স্লোপ, যদি আমরা এটাকে লিনিয়ার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হিসেবে ধরি। গুড, স্লোপ এন্ড b1 হচ্ছে কোএফিশিয়েন্ট, রাইট? যেটা জি আপনি আপু, কেবল এক্সপ্লেন করলেন সেটাই। আচ্ছা, অলরাইট, সাউন্ডস গুড। দেন আমাদের এই দুটা হচ্ছে এস্টিমেট পেয়ে গেলাম, যেটাকে আমরা হেল্প, এটা আমাদেরকে হেল্প করবে মডেল কোএফিশিয়েন্টটা পাওয়ার জন্য। সো এই দুইটার দরকার কেন? এই দুটার দরকার হচ্ছে এই যে যে স্টেপটা বললাম, এই স্টেপের জন্য দরকার। সো এই দুটো আমাদের দরকার হচ্ছে মডেল কোএফিশিয়েন্টের জন্য, যে কতটুকু অ্যাকুরেট এটা বোঝার জন্য। আপু হ্যাঁ বলেন। এখানে S1 দ্বারা কি বোঝানো হয়েছে? সরি, হুইচ ওয়ান? আরেকবার বলবেন? উপরে ও S1 ওকে, H0 H1 হচ্ছে যে এটা হাইপোথেসিস। মনে করেন যে আপনার কাছে একটা ডেটা আছে, আপনি এটাকে একটু ফার্স্টে দেখলেন, কোরিলেশন টেস্ট করে দেখলেন, দেন আপনি জানতে চান যে এদের মধ্যে লিনিয়ার রিগ্রেশন অনুযায়ী এদের রিলেশনশিপটা কেমন, কতটুকু স্ট্রং, বা পি ভ্যালুর মান কেমন। বাট তার আগে হচ্ছে আপনি কি করবেন, আপনার ইউজ কেস অনুসারে আপনি হচ্ছে একটা হাইপোথেসিস করবেন যে H0টা বোঝাবে there is no relationship between x and y variable. দ্যাট মিনস যে y এর আউটকাম x এর ওপর ডিপেন্ড করছে না, এবং H1 হচ্ছে there exists a relationship between x and y. সো এটা ফার্স্টে একটা হাইপোথেসিস ধরে নেবেন, দেন আপনি কি করবেন, ওইটার উপর ডিপেন্ড করে যখন রেজাল্ট আসবে এক্সপ্লেন করতে সুবিধা হয়। জাস্ট এতটুকু মনে রাখেন যে হাইপোথেসিসটা হচ্ছে আপনি নির্দিষ্ট আসলে কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং আসলে নির্দিষ্ট কি ইউজ কেস ধরতে চাচ্ছেন। এটা যখন ধরে নেবেন, দেন আপনার রেজাল্টটা এক্সপ্লেন করা ইজিয়ার হবে। ঠিক আছে, দেন কিছুটা কি ক্লিয়ার হয়েছে? এখনো ভেগ মনে হতে পারে, বাট আর যখন আমরা কোডটা করব কিছুটা আর একটু ক্লিয়ার হবে। সো এই পর্যন্ত মোটামুটি কি বোঝা গেছে কি কি বললাম? আপু আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপু এখানে H0 আর H1 যেটা, এটা কি আমাদের যে ফিচার ভেরিয়েবল গুলা থাকবে, মানে আমরা যে দুইটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে মানে মডেলটা বের করব, সেই দুইটারই আউটকাম, মানে সেই দুইটার মধ্যে বিল্ড করব? হ্যাঁ, আপনি হচ্ছে হাইপোথিসিসটা হচ্ছে কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার ওপর, যে আপনার কাছে একটা ডেটা আছে, অনেকগুলো ভেরিয়েবল ওখানে আছে, এক্স ওয়াই জেড সামথিং আরো অনেক কিছু, কিন্তু এক্স্যাক্টলি আপনার ইউজ কেস কি, যে আপনি কি দেখতে চান, কোন দুইটা ডেটার মধ্যে আপনি রিলেশনশিপ দেখতে চান, ওইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার হাইপোথিসিস সেট করবেন। হাইপোথিসিসটা এক একজনের জন্য এক এক ধরনের হবে, কারণ এটা আপনি নিজস্ব একটা প্রেফারেন্স, যে আপনি কোন দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখতে চাচ্ছেন। আপু আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি এগুলা কি কোনো নিউমেরিক ভ্যালু দিবে, নাকি অন্য কোনো মানে যেমন ভিজুয়ালাইজেশন করতে হবে বা আদার্স কিছু দিতে হবে? কোনগুলো? না, যেমন পি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের আচ্ছা আচ্ছা H0 আর H1, ঠিক আছে, যদি কোনো রিলেশনশিপ না থাকে তখন জিরো হবে বা এই টাইপের। আচ্ছা আচ্ছা ওকে। সো এই যে আমি যেটা একটা কালার দিয়ে আমি বুঝিয়েছি কি না, বোঝাতে পারছি কোশ্চেনটা? হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে এই যে পি ভ্যালুর উপর ডিপেন্ড করে H0 এবং H1 এর যে রিলেশনশিপ আপনি বললেন, সেটা কি কোনো নিউমেরিক ভ্যালু হবে না লাইক ভিজুয়ালাইজেশন হবে, এটাই তো বুঝিয়েছেন তাই না? জি আপু। ওকে, সো এটা হচ্ছে আসলে ফার্স্টে নিউমেরিক, আপনাকে যেটা বললাম লিনিয়ার রিগ্রেশন যেটা আমরা করছি মোটামুটি কোয়ান্টিটেটিভ ভ্যালু দেখার জন্য করছি, এবং যখন আমরা কোনো একটা দুইটা ভেরিয়েবলের লিনিয়ার রিগ্রেশন করব, তখন আপনি অলরেডি একটা রেজাল্ট পাবেন যেখানে পি ভ্যালু থাকবে, টি স্ট্যাটিস্টিক্স থাকবে, আর স্কোয়ার থাকবে। সো এই যে ভ্যালুগুলো থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি H1 এবং H0 এবং H1 এর অনেকগুলো মান পেয়ে যাবেন। সো ফার্স্টে এটা নিউমেরিক একটা রেজাল্ট দেখাবে, বাট নিচে যেটা বললাম যে মডেল কোএফিশিয়েন্ট এবং এস্টিমেট, সেটার জন্য আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। ক্লিয়ার? আপু ক্লিয়ার। ওকে, আপু একটা কোশ্চেন ছিল। বলেন। আপু এই যে আপনি এখানে যেটা লিখছেন ওয়াই ডিফারেন্স বি নট প্লাস বি অন এক্স, এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা ওই যে আপনার ভিজুয়ালাইজেশনে আসবে সেটা কি?
ভিজুয়ালাইজেশন, কোন ভিজুয়ালাইজেশনের কথা বলছেন? আপু হ্যাঁ, মনে এই করেন যেমন যে আপনি হচ্ছে রিলেশনশিপ দেখতে চাচ্ছেন, সো আপনি তো অবশ্যই যেটা বললাম না, B1 হচ্ছে স্লপের মান। দ্যাট মিনস যদি আপনি ভিজুয়ালাইজ করেন দেন একটা স্লপ তো পাবেন, তাই না? জি আপু। হ্যাঁ, দেন হচ্ছে B1টাই সেই স্লপের মান। জি আপু, বুঝতে পারছি আপু। ওকে, ঠিক আছে। ও আরেকটু অ্যাড করি আগের কোয়েশ্চেনটাতে, যে লিনিয়ার রিগ্রেশনের এখানে মেইন কারণটা হচ্ছে আপনি নিউমেরিক ভ্যালুটা দেখতে চাচ্ছেন, কিন্তু যদি আপনি চান ভিজুয়ালাইজ করতে, যেটা আপনার জন্য, অথবা মনে করেন যে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন, সেক্ষেত্রে করতে পারেন যে হ্যাঁ আমি হচ্ছে প্লট অফ লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশনটা, দেন আপনি একটা ভিজুয়ালাইজেশন পাবেন। অলরাইট, দেন মুভ অন করি। সো B0 এবং B1, আপনি যখন হচ্ছে এগুলো কোএফিসিয়েন্ট এবং স্লোপের মান, যখন আপনি একটা ডেটা পাচ্ছেন তখন তো B0 এবং B1 এর মানটা হচ্ছে আননোন, তাই না? আননোন কনস্ট্যান্ট। তো এগুলো হচ্ছে আপনার কোএফিসিয়েন্ট অথবা ইন্টারসেপ্ট বলি এটাকে, কারণ এটা কারেক্ট ওয়ার্ড বলা যায়। ওকে, সো যেহেতু এই দুইটা মনে করেন যে আপনার মডেল কোএফিসিয়েন্ট, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এস্টিমেটটা বের করতে হবে। এস্টিমেট বলতে আমরা আমাদের এস্টিমেট যখন বের করব তখন সেটা হবে যে, এটাকে আমি কি দেই, ওকে, y bar equal b naught plus e1 bar x. অলরাইট, সো যখন আমরা এই 3 নাম্বার কোয়েশ্চেনটার জন্য এস্টিমেশনটা বের করার জন্য আমাদের যেহেতু B0 এবং B1 এর মানটা নেই, সো আমরা একটা মডেল এস্টিমেশনের জন্য B0 এবং B1 এর মানটা ধরে নিতে পারি থিওরিটিক্যালি। সো প্র্যাকটিক্যালি একটু ডিফারেন্ট, এটা একটু কনফিউজিংও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ধরি যে আমাদের কাছে একটা স্যাম্পল আছে, মনে করেন যে x হচ্ছে প্রেডিক্টিভ ভেরিয়েবল। সো এই এস্টিমেশনটা বের করার জন্য আমরা ধরে নিই যে x ইকুয়াল x, মানে সাম সেট অফ দ্য ডেটা পয়েন্টস। আপনার x এর মানটা হচ্ছে এই বড় যে xটা, একটা গ্রুপ স্যাম্পল সাইজ, তার একটা অংশ, এরকম একটা ধরে নিই আমরা। যখন আমরা এটা ধরে নিই, এটার উপর ডিপেন্ড করে মনে করেন এই এক্সটার উপর ডিপেন্ড করে আমরা আসলে এই ওয়াই যেই ক্যাপটা তার মানটা বের করি। সো ওয়াই এর প্রেডিকশনটা ডিপেন্ড করে হচ্ছে এই যে ছোট যে এক্সটা সেটার উপর। এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা, এতটুকু মাথায় না রাখলেও চলবে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা এটা স্কিপ করতেও পারেন। জাস্ট এতটুকু বুঝাইলাম যে B0 এবং B1, লাইক বেটা নট এবং বেটা ওয়ান, ইন্টারসেপ্ট এবং স্লপ, এটা যখন আমাদের রিয়েল একটা ডেটা সেট পাই সেটা কিন্তু আননোন থাকে। সো সরাসরি আমরা যেটা করি ফার্স্ট লিনিয়ার রিগ্রেশনের মান বের করি, কিন্তু সেটার অ্যাকুরেসি জানার জন্য আমাদের B0 এবং B1 এর মানটাও কিছুটা এস্টিমেট করতে হবে। সেটা আমরা এস্টিমেট করতে পারি ইদার এক্স, ছোট হাতের এক্স কে, মানে বড় যে স্যাম্পলের একটা সাইজ হিসেবে ধরে নিয়ে দেন ওয়াই ক্যাপটা এস্টিমেট করা, ইদার আমরা যেটা করি যে কে নিয়ারেস্ট নেইবার, আমরা যেটা করি যে কোএফিসিয়েন্টের যেই অ্যাকুরেসিটা জানার জন্য, এস্টিমেটটা জানার জন্য আমরা কে নিয়ারেস্ট নেইবার যে আছে এই অ্যালগোরিদমটা ইউজ করে দেখতে পারি। সো জাস্ট মাথায় রাখবেন 3 নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার করার জন্য ইদার আপনি এইটা ফলো করতে পারবেন অথবা কে নিয়ারেস্ট নেইবারটা ফলো করতে পারবেন। কোনো কোয়েশ্চেন? এটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো সবগুলো এখন হচ্ছে পরে ইউজ হবে। কে নিয়ারেস্ট নেইবার কি সেটা আমি পরে আবার বলছি কোডের সময়। নাও আমাদের এখন বাকি আছে হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন, হাউ অ্যাকুরেটলি ক্যান উই প্রেডিক্ট। এখন যখন আমরা 3 নাম্বার কোশ্চেনে অ্যান্সার পেলাম যে ঠিক আছে আমরা যেসব এস্টিমেশন করছি সেটা মোটামুটি আমরা অ্যাকুরেট, বা অ্যাকুরেসিটা আমরা ডিপেন্ড করে যে কনফিডেন্স ইন্টারভালের মধ্যে, যে আপনার রেজাল্টটা যদি 95% অথবা তার চেয়ে বেশি একটা কনফিডেন্স ইন্টারভালের মধ্যে থাকে, যে আপনি কনফিডেন্ট, দেন সেটা এস্টিমেশনটা মোটামুটি আমরা অ্যাকুরেট ধরতে পারি। দেন আমরা এখন 4 নাম্বার কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, যে হাউ অ্যাকুরেটলি ক্যান উই প্রেডিক্ট। দ্যাট মিনস আপনি যে এখন লিনিয়ার
রিগ্রেশনটা আছে, সো এটাকে আপনি এখন একটা মডেলে কিভাবে কনভার্ট করবেন এবং সেই মডেলটা কিভাবে নেক্সট কোনো সেল এবং অ্যাডভার্টাইজমেন্টের এই যে সিনারিওটা প্রেডিক্ট করতে পারবে। এখন এটার জন্য আমরা কি করি, যে আমাদের যেহেতু এখানে এক্স একটা প্রেডিক্টিভ ভেরিয়েবল আছে, এটাকে আমরা র্যান্ডমলি ডিভাইড করি। র্যান্ডমলি কি ডিভাইড করি? টেস্ট ডেটা এবং ট্রেনিং ডেটাতে ডিভাইড করি, টেস্ট অ্যান্ড ট্রেনিং সেট। সো এক্স কে আমরা টেস্ট ডেটা সেট এবং ট্রেনিং ডেটা সেটে ডিভাইড করলাম, এবং আর একটা যেটা আমরা করি যে কে ফোল্ড ভ্যালিডেশনের জন্য আমরা একটা ভ্যালিডেশন সেটও রেখে দিই। তো এটা করার পর যেটা আমরা করি যে আমরা আমাদের মডেলটা আবার একটা ক্রিয়েট করি টেস্ট ডেটার উপর ডিপেন্ড করে, সরি ভুল বলেছি, ট্রেনিং এর উপর। সো আপনি যখন ট্রেন করলেন, টেস্ট করলেন, ট্রেন করলেন, সব হলো, দেন আপনি দেখতে চাচ্ছেন যে মডেলটা অন্য মানে ফিউচার কোনো একটা যদি এরকম সিনারিও আসে যে আপনি দেখতে চাচ্ছেন আর একটা ডেটার জন্য কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের উপর সেল অ্যামাউন্ট অফ সেল ডিপেন্ড করে, তখন আপনি এটা এখানে রান করে দেখতে পারবেন যে আপনার মডেলের উপর যে কি ধরনের আপনাকে অ্যাকুরেসি দিচ্ছে। অ্যাকুরেসি মেবি আপনাকে অনেক সময় 50% দিতে পারে, দ্যাট মিনস যে আপনি যে মডেল তৈরি করেছেন সেটা কম্প্যাটিবল না ফিউচার কোনো ইভেন্টের জন্য, অথবা আপনি হয়তো বা 95%ও পেতে পারেন অ্যাকুরেসি। তার অর্থ হচ্ছে যে আপনার মডেলটা নেক্সট কোন একটা সিনারিও এরকম আসলে প্রেডিক্ট করতে পারবে যে কিভাবে সেলসটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করছে। সো সামারি হচ্ছে এটাই যে ফোর্থ কোয়েশ্চেনটা অ্যান্সারের জন্য আপনার যেটা করতে হবে যে আপনার যে ডেটাটা থাকবে এক্স প্রেডিক্টিভ ভেরিয়েবল, সেটাকে টেস্ট, ট্রেনিং এবং ভ্যালিডেশন সেটে ভাগ করে নিতে হবে। দেন আপনার কিছু লাইক কোডিং অ্যাসপেক্টে কিছু আছে, সেটা আমি এখনই যাবো, মোটামুটি আমার শেষের দিকে এখানটা বোঝানো, তখন আমি বলবো যে দেন আপনার টেস্ট এবং ট্রেনিং সেটের সময় মানে সব এক্সিকিউশন করলেন, ভ্যালিডেশন সেটটা দিয়েও দেখলেন যে ভ্যালিডেশন সেটটা এরকম যে এটা কখনো আপনার ওই মডেল তৈরির সময় ইউজ হয় নাই। ভ্যালিডেশন সেটটা এটার জন্য যে আপনি যে মডেলটা তৈরি করলেন, ভ্যালিডেশন সেটটা যেহেতু ট্রেন করা হয়নি, সো এটাও কি আপনাকে সিমিলার কোনো রেজাল্ট দিচ্ছে কিনা অ্যাকুরেসি, মোটামুটি জেনারেলাইজড করার জন্য আর কি। সো এতটুকুই আমাদের মোটামুটি সামারি অথবা থিওরি জানলেই চলবে। কোনো কোয়েশ্চেন যদি এই পর্যন্ত থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনারা চ্যাটে এটাও বলতে পারেন কারো যদি কঠিন লেগে থাকে। সরি, লাস্টের দিকে ট্রেনিং ডাটা সেটটা যদি আবার একটু বলতেন আপু, ট্রেনিং ডাটা সেট। ঠিক আছে, ওকে। সো আমি যেটা বললাম আপনাকে যে আমরা এখন একটা, অনেকে বলে না যে আমি একটা প্রেডিক্টিভ মডেল তৈরি করতে চাই, আমার কাছে কিছু ডেটা আছে, প্রেডিক্টিভ মডেল তৈরি করব। আচ্ছা, এটা লিনিয়ার রিগ্রেশনটা কিন্তু আরেকটু বলে রাখি যে এই যে প্রেডিক্টিভ মডেল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, কারণ আপনার ইনপুটটা দিয়ে আউটপুটটা ম্যাপ করা যাচ্ছে এবং এটা লেবেলড ডেটা। সো যেটা বলি যে আপনার কাছে একটা ডেটা আছে, আপনি এখন একটা মডেল তৈরি করতে চান, এই মডেলটা তৈরি করতে চান এবং আপনি চাচ্ছেন যে এই মডেলটা ভবিষ্যতেও যখন একটা এই ধরনের সেলস এবং অ্যাডভার্টাইজমেন্টের কিছু ডিসিশন আপনাকে নিতে হবে তখন আপনি এই মডেলটা অ্যাপ্লাই করতে চান। তো সেক্ষেত্রে কি করবেন, আপনার কাছে যে ডেটা আছে সেটাকে ফার্স্টে র্যান্ডমলি ভাগ করবেন টেস্ট, ট্রেনিং এবং ভ্যালিডেশনে। যখন আপনি মডেলটাকে ট্রেন করবেন তখন ট্রেনিং ডেটা সেট দিয়ে ট্রেন করছেন, কিন্তু যদি আপনি চান যে অন্যান্য ডেটার জন্য কি ধরনের পারফরমেন্স দিচ্ছে, কারণ ফার্স্টেই এই জিনিসটা অ্যাপ্লাই করার আগে তো আপনাকে দেখতে হবে, ভ্যালিডেট করে দেখতে হবে যে এটার পারফরমেন্স কেমন হচ্ছে। সো ট্রেনিং সেটটা শুধুমাত্র কিন্তু আপনার ট্রেনিং হচ্ছে, এটা র্যান্ডমলি চুজেন, আর এটা ডিফারেন্ট একটা ডেটা সেট, মনে করেন ভ্যালিডেশন সেট। সো যদি ভ্যালিডেশন সেটও আপনার ওই মডেলের জন্য সঠিকভাবেই, মনে করেন এটা যেহেতু ট্রেনিং সেটের ক্ষেত্রে আপনি প্রেডিকশন পাচ্ছেন 97% অ্যাকুরেসি, অ্যান্ড আপনি দেখতে চাচ্ছেন যে অন্যান্য ডেটার জন্য কি ধরনের মানে অ্যাকুরেসি দিচ্ছে, এটা মনে করেন যে 93%, দেন আপনি মোটামুটি স্যাটিসফাইড হতে পারেন, কারণ
ট্রেনিং সেটটা তো আপনি ট্রেন হয়ে গেছে, দ্যাট মিনস এজন্য এরা একটু বেশি অ্যাকুরেসি দিচ্ছে, বাট ভ্যালিডেশন সেটটা যেহেতু কখনোই টেস্ট মানে ট্রেনিং সেটে ছিল না, সেটাও আপনাকে 93% দিচ্ছে, হুইচ ইজ গুড। সো এটার অ্যাপ্রোচটা এরকম যে আপনি কোনো প্রেডিক্টিভ মডেল যদি তৈরি করতে চান তাহলে র্যান্ডমলি ডেটাগুলোকে ডিভাইড করতে হবে, আপনি ভ্যালিডেশন সেটটা রাখবেন যাতে পরে আপনি এটা দেখতে পারেন যে আপনার মডেলটা আসলে কতটুকু অ্যাকুরেট। জি আপু, বুঝতে পারছি মোটামুটি। হ্যাঁ, এখন একটু একটু ভেগ হবে। আমি এখন সবাইকে একটা ডেটা সেন্ড করব এবং এই ক্লাসের জন্য যেটা হবে যে আমি একটা ফাইল তৈরি করেছি যেখানে মোটামুটি অনেক কিছু ইমপ্লিমেন্ট করেও রেখে দিয়েছি, যেটা আমি সবাইকে দিয়েও দিব, যে আপনারা ওটা নিজেরাও জাস্ট আমি সলিউশন দিলেও ঠিক আছে, বাট আপনারা নিজেরাও করে দেখবেন। তো আমি এখন আমার নোটবুকটা শেয়ার করি। আচ্ছা, জাস্ট 1 মিনিট ওয়েট করেন, আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে আগে ডেটাটা সেন্ড করে দিই। ডেটাটা আমি সেন্ড করিনি এখনো। ওকে, আমি মাত্র পোস্ট করেছি, আপনাদের সবার পেয়ে যাওয়ার কথা। আজকের ক্লাসে আমি যখন করছি কোড তখনই করতে হবে এটার কোনো মানে নেই, কারণ আমি এটা অলরেডি শেয়ার করে দিব, কোড ফাইলটাও শেয়ার করে দিব। সো সবাই কি ডেটাটা পেয়েছেন? জি আপু। ঠিক আছে, জি আপু। অলরাইট। কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে বললাম যে স্টক মার্কেটের, সো মেইনলি এই টাইপের ডেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এজন্য আমি এটা শেয়ার করেছি। বাট আপনারা আমাকে জানাতে পারেন যে আপনারা কি ধরনের ডেটা মানে অ্যানালাইসিস করতে চান, সেক্ষেত্রে আমরা প্রতিটা ক্লাসে প্রেফারেন্স অনুযায়ী কিছু ডেটা আনতেই পারি। সো এখানে যেটা আমরা করব, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে জিনিসগুলো আমরা কভার করলাম থিওরিতে, সেগুলো এখানে আমরা একটু ইমপ্লিমেন্টেড ওয়েতে দেখবো। সো ফার্স্টেই তো যেটা আপনারা জানেন যে যেটা ইম্পোর্ট করতে হবে, এটা তো আর মনে হয় না বলতে হবে সবাইকে, দরকার আছে আর বলার? ডেটা ইম্পোর্ট কিভাবে করতে হয়? না আপু। ওকে, ডেটা ইম্পোর্ট হচ্ছে এই যে read.csv ফাইল দিয়ে ইম্পোর্ট করতে হবে। দেন আমরা একটু জাস্ট দেখে নিই যে অলরাইট। সো এখানে যেটা বোঝাচ্ছে যে এখানে আপনারা দেখেন যে কিছু প্লট দেখতে পাচ্ছেন, প্লটগুলো আপনারা জানেন কিভাবে প্লট করতে হয়, প্লটের কাজটা দেখিয়েছিলাম, মনে আছে কি?
জি আপু। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের প্লটের যে ডেটাটা, ফার্স্টে আপনারা একটু ডেটা ফাইলটা খুলে দেখেন কি কি আছে ওখানে। সো ওখানে কিছু ভেরিয়েবল আছে, যেটার মধ্যে একটা হচ্ছে টাইমের সাথে স্টকের প্রাইস লেভেলটা কিভাবে চেঞ্জ হয়। সো আমরা এটা প্লটের দেখিয়েছি যে টাইমের সাথে এদের প্রাইস লেভেলের চেঞ্জটা। সো যেহেতু আমরা এটা দেখলাম যে কিরকম চেঞ্জ হয়, কিন্তু আমরা আরো ক্লিয়ারলি দেখার জন্য, মানে কোয়ান্টিটেটিভ দেখার জন্য আমরা কি করতে চাই, যে লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করতে চাই। সো লেটস সি, লিনিয়ার রিগ্রেশনের পার্টে যাই। এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা স্কিপ করি ফার্স্টে, বাট লিনিয়ার রিগ্রেশনে যাই আগে। ওকে, সো আমাদের এখানে এগুলো সব বাদ দিই আপাতত। তো কিছুক্ষণ আগে আমরা কি কি এক্সপ্লেন করলাম, যে এখানে কিছু, যখন আপনারা লিনিয়ার রিগ্রেশন করছেন দুইটা ভেরিয়েবলের lm x y and x, দেন আপনারা এই যে এই টাইপের রেজাল্টটা পাচ্ছেন। কিছুক্ষণ আগে বললাম বেটা নট এবং বেটা ওয়ান। আপনারা কি একটু ফাইন্ড আউট করতে পারবেন কোনটা বেটা নট কোনটা বেটা ওয়ান? এই রেজাল্টটার মধ্যে আপু ইন্টারসেপ্টটা হচ্ছে বেটা নট। ওকে, রাইট। দেন আর হচ্ছে তার নিচেরটাই মেবি বেটা 1। ওকে, গ্রেট। দেন আজকে আপনাদেরকে একটু বুঝতে হবে যে লিনিয়ার রিগ্রেশন দিলে এখানে যে ইনফরমেশন গুলো আসছে, জাস্ট এই ইনফরমেশন গুলো পেলেই হবে না, প্রত্যেকটা ইনফরমেশন কি বোঝাচ্ছে সেগুলো বুঝতে হবে। সো বেটা নট এবং বেটা ওয়ান এগুলো হচ্ছে আপনারা এস্টিমেটটা পেলেন, কিন্তু আপনারা এখনো এটা, যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে কিভাবে আপনি বুঝবেন যে এস্টিমেটটা অ্যাকুরেট, সেটা আমরা পরে আবার করব। ফার্স্ট এই ফেজে যেটা আমরা আছে, আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। সো আমরা এই ইনফরমেশন গুলো যখন পেলাম তখন এগুলো কি বোঝাচ্ছে সেগুলো আগে একটু দেখি। স্ট্যান্ডার্ড ইরর তো মনে হয় কেউ এক্সপ্লেন করতে পারবেন, স্ট্যান্ডার্ড ইরর কি? আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েছি, মনে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? রুট ওভার ভেরিয়েন্স। হাই লেভেলে বলেন, মানে ইকুয়েশন না বলে কি বোঝায় সেটা বলেন, ট্রাই মিন করেন। থেকে যে নাম্বার গুলোর হচ্ছে যে ছড়াই যাওয়া, মানে ডিফারেন্সটা। আচ্ছা, ডেটা পয়েন্টের হচ্ছে স্প্রেডটা, মিন থেকে, মিন ভ্যালু থেকে ডেটা পয়েন্টের যে স্প্রেডটা, সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, রাইট? দেন স্ট্যান্ডার্ড ইরর কি তাহলে? কোনো আইডিয়া? এক্সাক্ট ভ্যালু থেকে যে ডেভিয়েশনটা হয়, এক্সাক্ট ভ্যালু থেকে যে ডেভিয়েশনটা হয় ওইটাই কি এরর বোঝাচ্ছে? আচ্ছা, ওকে, এখানে জাস্ট একটা তফাৎ আছে। একটা হচ্ছে স্যাম্পল ভ্যালু আমরা ওখানে বলেছিলাম মিন থেকে, আর এখানে আমরা বলবো স্যাম্পল পপুলেশন, মানে স্ট্যান্ডার্ড ইররের জন্য। ইকুয়েশনও সিমিলার, বাট আমাদের শুধুমাত্র মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ইররটা হচ্ছে যখন বলবো তখন আমরা স্যাম্পল পপুলেশনের জন্যটা বের করছি। এবং আমাদের এই রেজাল্ট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা হচ্ছে, আমাদের কিছুক্ষণ আগে বললাম যে থিওরির সময় H0 এবং H1 মনে আছে? জি আপু। সো এবং পি ভ্যালুটার ওপর এটা কিভাবে ডিপেন্ড করে। পি ভ্যালুটা হচ্ছে, এখন আমি বলি যে এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে পি ভ্যালু হচ্ছে
404 0.305 কিছুক্ষণ আগে যখন থিওরি করাচ্ছিলাম মনে আছে যে পি ভ্যালুটা দুইটা স্টেটমেন্ট লিখেছিলাম যে যদি লেস দেন হয় 0.05 এর দেন ইফ গ্রেটার দেন হয় সেটা বলতে কি বোঝানো হচ্ছে লেস দেন হলে সিগনিফিক্যান্ট আর হচ্ছে তার মানে হচ্ছে আপনার অল্টারনেটিভ মানে অল্টারনেটিভ হাইপোথিসিসটা আর কি ইয়ে হবে H1 টা অ্যাকসেপ্টেড হবে গ্রেট ওকে দ্যাট মিন্স আমাদের হচ্ছে পি ভ্যালুটা কাইন্ড অফ আমাদের হাইপোথিসিসকে টেস্ট করছে মানে হাইপোথিসিস সিগনিফিকেন্সটা টেস্ট করছে রাইট জি আপু আচ্ছা গ্রেট দেন হচ্ছে যেটা বললেন যে পি ভ্যালুটা লেস দেন হলে সেটা হচ্ছে আপনাকে বোঝাচ্ছে যে অল্টারনেটিভ যে হাইপোথিসিস দ্যাট মিন্স ওদের মধ্যে একটা রিলেশনশিপ আছে মানে H1 সেটাকে স্যাটিসফাই করছে বাট এখানে যেটা দেখছেন যে পি ভ্যালুর মানটা কি 0.305 which is less than greater than 0.05 তাই না জি আপু তার মানে কি আপন মানে তাহলে হচ্ছে আপু এই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করব দ্যাট মিন্স এটার এক্স মানে এই প্রেডিক্টর যে ভেরিয়েবলটা ওইটার উপর আপনার আউটকাম যেটা সেটার রিলেশনশিপটা মানে এক্সিস্ট করছে না তাই না জি আপু ঠিক আছে অলরাইট দেন আমাদের এখানে এই লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা পি ভ্যালুটা দেখি দেন আমাদের একটা জিনিস আছে এখানে যে কারো কি জানা আছে যে এফ স্ট্যাটিস্টিক্সটা কি জিনিস এনিওয়ান না আপু Okay. And T statistics? ওকে এফ এবং টি আপাতত এখানে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আরেকটা ব্যাপার যেটা দেখতে হবে এখানে যে আর স্কয়ার রেসিডিউয়াল স্ট্যান্ডার্ড এরর এন্ড মাল্টিপল আর স্কয়ার্ড এই দুটো দেখতে হবে আপনাদের কি মাথায় আছে যে রেসিডিউয়াল স্ট্যান্ডার্ড এররটা মানে আরএসি যেটা বলা হয় আর কি এই জিনিসটা কি আপনাদের কারো নিউমেরিক অ্যানালাইসিস কোর্স ছিল আচ্ছা ধরে নিচ্ছি কারো ছিল না আচ্ছা ঠিক আছে সো আমরা যেটা করি যে আরএসি যেটা বোঝাই আমরা দেখতে চাই যে এখানে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আউটকাম একটা হচ্ছে আউটকাম ওয়াই এবং আরেকটা আমরা ধরে নিয়েছিলাম যে এস্টিমেটেড একটা আউটকাম ওয়াই ক্যাপ রাইট সো আমরা দেখব যে আমরা যখন একটা এস্টিমেশন পেলাম ওয়াই ক্যাপ আমরা দেখতে চাইবো যে এই ওয়াই ক্যাপটার ডিফারেন্স কত আপনার সঠিক যেই আচ্ছা আমি একটু এটা ইউজ করি লিখতে পারি এমন কিছু ইউজ করতে হবে আদারওয়াইজ আমি জাস্ট বলে যাব এটার কোনো কিছু হবে না alright let me write it down ঠিক আছে সো যেটা আমরা বলছিলাম যে আরএসি রাইট আরএসি আমরা কিছুক্ষণ আগে এটা বলছিলাম যে ফার্স্টে আমাদের একটা ওয়াই ছিল হচ্ছে এই যে এটা এন্ড আমরা আবার দেখছিলাম যে দেখতে চাই যে এস্টিমেট ওয়াইটা কত হতে পারে অ্যাকুরেসিটা জানার জন্য সো আমাদের একটা এস্টিমেট হচ্ছে ওয়াই ছিল ওয়াই ক্যাপ সো আমরা যদি এখন বলি যে এটার স্ট্যান্ডার্ড ইরোরটা রেসিডিউয়াল স্ট্যান্ডার্ড ইরোর জানতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ওয়াই এর মান ছিল ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ যে ছিল এটাকে যদি আমরা স্কয়ার করি এবং এখানে একটা স্কয়ার রুট হবে SQRT আমি চিহ্নটা দিতে পারছি না বাট স্কয়ার রুটটা ভেবে নেবেন যে আমি স্কয়ার রুট দিয়েছি সো এটা দিয়ে আমি স্কয়ার রুট বোঝাচ্ছি সো এটা হবে দেন আরেকটা ব্যাপার হবে যে আপনার ভ্যালুটা ওকে 1 ডিভাইডেড বাই আপনার যে হচ্ছে পপুলেশন মিন থাকবে পপুলেশন স্যাম্পল থাকবে সেটা থেকে -2
সো এটা দিয়ে আমরা রেসিডুয়াল স্ট্যান্ডার্ড ইরোর হিসাব করি। বাট আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে রেসিডুয়াল স্ট্যান্ডার্ড ইরোরটা কি, সেক্ষেত্রে আমরা কি বলবো যে আমরা যে এস্টিমেটেড আউটকামটা পেয়েছি প্লাস আমাদের যে আউটকামটা ছিল তাদের মধ্যে যে ডিফারেন্সটা মানে স্কোয়ার ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইরোর মানে রেসিডুয়াল স্ট্যান্ডার্ড ইরোর। সো এইটা হচ্ছে আমাদের একটা পার্ট। দেন আমরা আবার ব্যাক করি আমাদের কোডে। সো আমরা রেসিডুয়াল স্ট্যান্ডার্ড ইরোর বুঝলাম। দেন মাল্টিপল আর স্কোয়ার বলতে আপনারা ওটাকে স্কোয়ার করতে হবে আর কি, তাহলে এটা পাবেন। দেন আমাদের কি বাকি থাকলো এখানে, টি এবং এফ। টি এবং এফ আমাদের এখানে খুব একটা কাজে দিবে না, সো আমরা এটা একটু স্কিপ করি কারণ আমাদের এটা দরকার পড়বে না যখন আপনারা লিনিয়ার রিগ্রেশনে ফার্স্ট স্টেজে থাকবেন। যখন আমরা এস্টিমেশনে যাব তখন দরকার পড়বে। সো আপনাদের একটা কাজ থাকবে যেটা এই উইকে যে অ্যাসাইনমেন্টটা দিব সেটাতে এরকম থাকবে যে আমি এই কোডটাই দিয়ে দিব আপনাদেরকে, বাট আপনাদেরকে নিজের ভাষায় লিখতে হবে এই প্রত্যেকটা জিনিস, মিন, কোয়ার্টাইল বা এগুলো রেজাল্টও সব পাচ্ছেন, বাট এই রেজাল্টগুলো দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, যাতে আপনারা লিনিয়ার রিগ্রেশনের রেজাল্ট অ্যাটলিস্ট বুঝতে পারেন। কারণ লিনিয়ার রিগ্রেশন জাস্ট ইউজ করলেই হবে না, এটার পুরোটা কি বোঝানো হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। সো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন? যদি মাথার উপর দিয়ে চলে যায় আজকের লেসন তাহলে আমাকে আমি আসলে জানি না এর চেয়ে আর কতটুকু সহজ করে বুঝাতে পারবো। হয়তোবা স্ট্যাট ব্যাকগ্রাউন্ড হলে আরেকটু সহজ বলতে পারতাম, বাট কোনো কোয়েশ্চেন থাকলে তারপরও বলতে পারেন। কোনো কোয়েশ্চেন নাই? সবাই বুঝে ফেলেছেন? ওকে, অলরাইট। আপু এখানে তো যে এস 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 পি এগুলা থাকে না রিগ্রেশন বের করার সময়? কি থাকে? যে এস 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 পি এক্সেলে এগুলা দেখা যায় রিগ্রেশন করার সময়। এক্সেলে এস 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 পি আমি আসলে সরি, আমি জানি না যে আপনি কিসের কথা বলছেন। এক্সেলে আমি কখনো রিগ্রেশন করি নাই, সো আমার আইডিয়া নেই। বাট এস 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 পি এতটুকু বলতে পারি যে লিনিয়ার রিগ্রেশন করলে এখানে যে রেজাল্টগুলো দেখছেন এগুলোই পাওয়া যায়। এটা হতে পারে যে এখানে হয়তোবা যেগুলোকে একটা মনে করেন যে মাল্টিপল আর স্কোয়ার কে হয়তোবা ওখানে অন্য কিছু বলে এসএস অথবা এসপি, আমি জানি না। বাট ওভারঅল আমি আসলে বলতে পারছি না যে আপনি যেটা বললেন এসএস এসপি, কারণ সোফার আমি যতটুকু করেছি বা যেগুলো দেখেছি করা লিনিয়ার রিগ্রেশন দিয়ে, মানে জেনারেল লিনিয়ার রিগ্রেশন দিয়ে আর কি, এতটুকুই আসতে দেখেছি। আপনাদের কারো ফ্যামিলিয়ারিটি থাকলে আপনারাও অ্যান্সার করতে পারেন। ওকে, সো এফ স্ট্যাটিস্টিক আমি এক্সপ্লেন করিনি খুব বেশি করে, বাট এতটুকু বলবো যে এফ হচ্ছে এটার একটা ডিস্ট্রিবিউশন। মনে করেন যে আমরা বলছি না যে নাল এবং অল্টারনেটিভ যে হাইপোথিসিসটা থাকছে, সো এইটা হচ্ছে এফ দিয়ে আপনার এই নাল হাইপোথিসিস আছে। এসএসএসপি মেবি ওই যে সাম অফ স্কয়ার, সাম অফ প্রোডাক্টস, এগুলো কিছু হয়তো বা আমিও কখনো এক্সেলে করিনি, তাই আমি সার্চ এক্সেলে করি নাই। সাম অফ স্কয়ারস, সাম অফ প্রোডাক্ট এগুলো। আচ্ছা আচ্ছা, ওকে, আমি আসলে এক্সেলে করি নাই, সরি, আমি নলেজেবল না। সো আপনি এটা একটু যদি নিজে থেকে পড়ে নেন আর কি, আমি ওটা জানি না। অ্যান্ড চ্যাটে যেটা বলেছে যে এফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ এফ স্ট্যাটিস্টিক্স আমি এক্সপ্লেন করি নাই বেশি করে, কারণ আমরা আজকে জাস্ট লিনিয়ারের একদম বেসিকটা বুঝলাম। অ্যাটলিস্ট সব ইকুয়েশন গুলো কি হয় এবং কোনটাকে কি বলা হয় সেগুলো বুঝলাম। এফ স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন বোঝাবে নাল হাইপোথিসিসের। সো এটা মোটামুটি আপনার ইউজ হয় কখন, যেটা আপনাকে বললাম যে আমাদের অনেক ধরনের ডেটা আসে, অনেক ডেটার মনে করেন যে আউটলায়ার থাকে, যখন আমরা ডেটা ফিটিং করতে যাই তখন এই যে এফ স্ট্যাটিস্টিকটা বললাম এটা একটা কম্পেয়ারিং মডেলের মতো ইউজ হয় ডেটা ফিটিং এর জন্য। সো এটা আমাদের নেক্সটে আসবে।
কারণ এস্টিমেট যখন করতে যাব তখন আমরা ডেটা ফিট করে দেন আমরা আরেকবার লিনিয়ার রিগ্রেশন করে দেখব। ওই যে ওয়াই ক্যাপ যেটা বললাম সেটার মানটা তখন আসবে। আর ছোট করে বলে দিই, টি স্ট্যাটিস্টিক্সটাও মনে হয় আমরা বাদ দিয়েছি একটুখানি, কারণ এটা আমাদের বললাম এস্টিমেটের সময় আসবে। সো টি স্ট্যাটিস্টিকটা হচ্ছে আপনার এখানে আমরা কি বলা যেতে পারে, আমরা যেহেতু হাইপোথেসিস টেস্টিং করছি, সো এইটা হচ্ছে যে আপনাকে বোঝাবে যে একটা হাইপোথেসিসকে আপনি সাপোর্ট করবেন না রিজেক্ট করবেন। কারণ আমরা মোটামুটি পি ভ্যালু দিয়ে এইটা ডিসিশনটা নিয়ে ফেলি, কিন্তু টি স্ট্যাটিস্টিক্সটা এটা আপনাকে আরেকটু হেল্প করবে। টি ইকুয়াল হচ্ছে আপনাদের ওই যে আমরা পড়লাম, ওকে আমরা একটু ব্যাক করি আমাদের ডক ফাইলে, যেহেতু এটা আস্ক করেছেন সো একটুখানি আমরা এক্সপ্লেইন করেই ফেলি। সো টি দিয়ে হচ্ছে আমরা কি বুঝাইলাম, কিছুক্ষণ আগে আমরা পেয়েছি হচ্ছে বি অ্যান্ড বেটা নট এবং এস্টিমেটেড বেটা নট অ্যান্ড estimated beta. All right. So এটা আমরা এখন টি স্ট্যাটিস্টিক্স তে যেটা পাবো, টি ইকুয়াল যেটা হবে যে বেটা নট টি ছোট হতে টি, ওকে অলরাইট, বেটা নট মাইনাস বেটা ওকে গ্যাপ হবে। এন্ড আরেকটু আগে আমরা পড়েছি হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। স্ট্যান্ডার্ড ইররটা মনে হয় বোঝাতে পেরেছি তখন। সো স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেটেড বেটা নট। সো টি স্ট্যাটিস্টিক্সটা নরমালি আপনাকে হচ্ছে আপনার হাইপোথেসিসটাকে আরেকটু ডিপ লেভেলে বোঝার জন্য পি ভ্যালু দিয়ে আপনি নরমালি বলতে পারছেন লেস দ্যান 0.05 এবং গ্রেটার দ্যান 0.05 থেকে বুঝতে পারছেন যে এটা মানে অল্টারনেটিভ না নাল হাইপোথেসিসকে সাপোর্ট করছে। কিন্তু টি স্ট্যাটিস্টিক্সে এটাকে আরেকটু ডিপ লেভেলে বুঝতে পারবেন। কিন্তু সেটার আগে আমাদের যেটা করতে হবে যে এই থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে আগে, এস্টিমেশনটা অ্যাকুরেট কিনা, মডেল ফিটিং করতে হবে বা ডেটা ফিটিং করতে হবে। ওকে, সোফার যেই কোডটা দেখাইলাম সেটা হচ্ছে আপনার এই পর্যন্ত কভার করে। এখন 3 এবং 4 জন্য আমাদের ডেটা ফিট করতে হবে, দেন এস্টিমেট করতে হবে, দেন টি এবং এফ স্ট্যাটটা তখন বেশি ভাবে আসবে আর কি। অলরাইট, যে জিজ্ঞাসা করেছিলেন তার কি ক্লিয়ার হয়েছে এফ এবং টি? জি আপু। ঠিক আছে, সো আপনাদের আজকে এতটুকুই জানা দরকার ছিল যে লিনিয়ার রিগ্রেশনটা খুব বেশি ইউজ হয়, মানে সবাই আর কিছু ইউজ করুক না করুক, কারণ সবারই মোটামুটি ডেটা আছে, লেবেলড ডেটা আছে, সেক্ষেত্রে সুপারভাইজ লার্নিং হিসেবে সবাই লিনিয়ার রিগ্রেশন ইউজ করে, দেন একটা প্রেডিক্টিভ মডেল তৈরি করে। সো এই পর্যন্ত ক্লিয়ার যদি থাকে, আমি যদি আপনাদেরকে এই ফাইলটাও দিয়ে দিই, কিছুটা হলেও বুঝে ফেলতে পারবেন, এবং না বুঝলে সেটা আমরা পরে আবার শুরু করব। সো আজকে আমি এতটুকুই পড়াবো, কারণ আজকে আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল এই যে প্লটটার ব্যাপারে। আপনি যে প্লটগুলা যেগুলা আপনি সেভ করেন কিভাবে? প্লটিং এগুলা এই ফিগারগুলা, হ্যাঁ আমি একদম হাই রেজোলিউশনে যদি সেভ করতে চাই, আচ্ছা তাহলে আরএসভিউ তে কিভাবে করতে হয়? লেট মি সি, এই তো এইভাবে আপনি সেভ করতে পারবেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইন আছে, আমি যেখানে কার্সরটা দিয়েছি শো ইন দ্য নিউ উইন্ডো। হ্যাঁ হ্যাঁ, সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ফিগারটা একটা নিউ উইন্ডোতে যাবে। আপনাকে একটু দেখাই, ওটা শেয়ার করে হয়তো, ওকে আচ্ছা ওটা দেখানো যাচ্ছে না, বাট অলরাইট। সো আপনি দেখতে পাচ্ছেন নিউ উইন্ডো? আপনি স্ক্রিন শেয়ারিংটা অন হচ্ছে, এখনো স্ক্রিনটা আসেনি। ওকে ঠিক আছে, আমি জাস্ট তাহলে বলি কি করতে হবে। ওকে, এবার দেখা যাচ্ছে নিউ উইন্ডোটা? আপু আমি ট্রাই করতেছি, আমার এখানে নিউ উইন্ডো আসছে, তারপর কি করতে হবে? ওকে, তারপরে আপনি তো জাস্ট কন্ট্রোল সেভ যেটা আপনারা দেন আর কি,
সেটাতে সেভ করে রাখতে হবে। আপনি জেপিজি ফাইলে চান বা কি ফাইলে চান, জাস্ট এটা নিয়ম যেটাকে নিউ উইন্ডোতে জাস্ট ওপেন করে আপনি সেভ করে ফেলবেন। এটাই ইজিয়ার ওয়ে করার, আমি এটাই জানি। পেরেছেন করতে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু। ঠিক আছে, অলরাইট। আচ্ছা, তাহলে আমি এই কোডিং ফাইলটা শেয়ার করে দিচ্ছি। কোনো প্রেশার নেই, পুরাটা শেষ করতে হবে না, অ্যাটলিস্ট যতটুকু বললাম অতটুকু যেন কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল হয় সবার জন্য, কারণ এটার উপরে কত ডিপেন্ড নম্বর করছে। লাইন পর্যন্ত? কত নাম্বার লাইন পর্যন্ত এইভাবে তো বলা যাবে না, আপু এদিকে এলোমেলো হয়ে আছে অনেক। হ্যাঁ বলেন। আপু এদিকে ক্লাসরুমে করে জমা দিব? ক্লাসরুমে দিয়ে দিব, হ্যাঁ ক্লাসরুমে দিয়ে দিব সবাইকে। সো আচ্ছা, আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিব। আমি একটু ক্লিন করে তারপরে দিব, সবগুলো দেওয়ার হয়তো বা দরকার নাই, যতটুকু পড়াইলাম অতটুকু দিয়ে দিব, আর কিছু আপু এক্সট্রা আপনার দিব। কি কন্ট্রোল এস দিলে হচ্ছে সেভ মানে সেভ হওয়ার অপশনটা আসে? হ্যাঁ, আমার কমান্ড এস দিলে হয়, কারণ এখানে কমান্ড এস দিলে হচ্ছে আমার আমার তো উইন্ডোজ, আমি কন্ট্রোল এস দিচ্ছি কিন্তু হচ্ছে না। হচ্ছে না। না আচ্ছা, সেভের আমার অপশন তো আসছে না। হচ্ছে। উইন্ডোজের জন্য আপাতত বলতে পারছি না, বাট কন্ট্রোল এস দিলে হওয়ার কথা, না হওয়ার কোনো কারণ দেখি না। Let me try one more time. কোথায় ছিল? কোথায় ছিল? অলরাইট, এখানে। ওকে, আমার তো সেভ হচ্ছে। ওকে, আপনি কন্ট্রোল এস দিয়ে হয় নাই? না আপু, আপনার কি যে উইন্ডোজটা মানে নতুন যে উইন্ডোটা তৈরি হয় তারপরে কি কমান্ড এস দিলে আপনার সেভের অপশন চলে আসে তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার আসে না। আর আমি ইউটিউবে আপু ভিডিও দেখেছিলাম, ওরা দেখাচ্ছিল যে ডান দিকে যে প্লটস নামে অপশনটা, এই যে আমরা যেখানে সার্চ করি, আচ্ছা এখানে এই ফাইলস এর পাশে প্লটস, এখানে দেখি ওদের এই যে উপরে আপু ফাইলস এর পাশে যে প্লটস লেখাটা, হ্যাঁ এখানে হচ্ছে প্লট গুলো চলে আসে আর কি ওদের। আর স্টুডিওতে দেখলাম আমার আসে না। যে ওদের এক্সপোর্টে গেলে, এই যে এক্সপোর্ট অপশনে গেলে এই যে সেভ এস পিডিএফ চলে আসে, মানে সব প্লট গুলো এখানে শো করে, এই নিচে সাদা যে ঘরটা এখানে শো করে। আচ্ছা কিন্তু আচ্ছা। আমার আসে না, মানে আপনার আসতেছে না, আমার আসে না। ওটা কি কোনো কানেকশন বা কিছু একটা করে কিনা আমি বুঝতেছি না আসলে। মাইট বি, আমি এতটা ক্লিয়ার না, হয়তো বা কোনো কানেকশন করতে হয়, অথবা আমরা আর মার্কডাউনে করছি, এটা হয়তো বা এই অপশনটা দেয় না। আর মার্কডাউনে ডিরেক্টলি যে সেভ করলে হয়। এখানে আরেকটা অপশন আছে যেটা, যে আপনি আর নোটবুকে করতে পারেন। আই আমার থিঙ্ক মতে এটাই, নোটবুকে। মানে আর মার্কডাউনে লিখলে এটা আসবে না, হয়তো স্ক্রিপ্টে লিখলে বা অন্য হ্যাঁ, যেটা স্ক্রিপ্টে প্ল্যাটফর্ম আছে সেটাতে অথবা লিখলে আসবে আর কি। হ্যাঁ, আর মার্কডাউন শুধুমাত্র জাস্ট ফাইলটা কাউকে প্রোভাইড করার জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি এখানে আসবে না। মেবি, আমি শিওর না যদিও, বাট আমি ট্রাই করে দেখবো যদি এটা কানেক্ট করতে পারি আর মার্কডাউনের সাথে, বাট আমার মনে হয় না এটা করা যায়, কারণ আমি সোফা যতটুকু করেছি ডিরেক্টলি জাস্ট সেভ করেছি কমান্ড সেভ দিয়ে। বাট আমার যতটুকু মনে হচ্ছে এটা হতে পারে যে আমরা যদি জাস্ট স্ক্রিপ্ট লিখি অর নোটবুকে লিখি, সেক্ষেত্রে হয়তো বা এটা কানেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, কিছু সময় দেন, আমি এটা দেখবো, যদি পারি দেন ঠিক আমি আছে। জানাবো গ্রুপে। আচ্ছা ঠিক আছে। ওকে, আর আমি আপনাদেরকে ডেটা শেয়ার করেছি, আমি আপনাদেরকে এই কোডটাও শেয়ার করে দিব। সবগুলো হয়তো বা দিব না, জাস্ট যতটুকু করানো হয়েছে এবং এক্সট্রা কিছু জাস্ট প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, কেউ ওকে, অলরাইট, সো দ্যাটস অল। তারপর আপনাদের কোনো কিছু তো মনে হয় কোয়েশ্চেন নেই, যদি না থাকে সেক্ষেত্রে এখানেই শেষ করব।